আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি হাবিবা আফরোজ। ধীর গতিতে কমছে বন্যার পানি, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে বানভাসীরা। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। ত্রাণের জন্য হাহাকার চলছে প্রত্যন্ত এলাকাগুলোতে। ফেনীর কিছু অংশে বন্যার উন্নতি হলেও ৩ উপজেলায় পানি কমছে ধীর গতিতে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজারে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগের দিন পার করছে এসব জেলার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। দেশের কয়েকটি জেলায় বন্যার পানি কমলেও অবনতি হচ্ছে কিছু জায়গায়। কোথাও পানি নেমে যাওয়ার পর ঘরে ফেরা মানুষের দুর্ভোগ বেড়েছে। ফেনীতে কিছু অংশে উন্নতি হলেও কিছু জায়গায় পানি কমছে ধীরগতিতে। দাগনভূঞা, সোনাগাজী সহ ফেনী সদরে কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী আছে। এসব জায়গায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও চরম খাদ্য সংকট। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বিধ্বস্ত বাড়িঘরে ফিরছে মানুষ। লক্ষ্মীপুরে রাত থেকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, ফসলি জমিসহ ব্যবসা প্রতিষ্ঠান। জেলার 5 উপজেলায় পানিবন্দী আছে 8 লাখ মানুষ। আমরা এই যে বর্তমানে এখন পানিবন্দী হয়ে আসছি, আমাদের মধ্যে এখনো কোনো দিক থেকে কোনো কিছু আসে নাই, আর আমরা খুবই কষ্টতে আছি। ঘর বাড়ি সব পানির নিচে, আমরা খুব কষ্ট পাইতেছি। কুমিল্লায় বন্যার পানিতে এখনও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী আছে 10,50,000 মানুষ। কমতির পানি কমলেও কিন্তু আমাদের দুর্ভোগ কমে নাই। এখনো কিন্তু আমরা পানির নিচেই বসবাস করতেছি, আশ্রয়কেন্দ্রে বসবাস করতেছি। আর ত্রাণের যে বিষয়টা, এখনো কিন্তু আমরা ত্রাণ সামগ্রী পাইতেছি। নোয়াখালীতে গেল 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হলেও অবনতি হয়েছে জেলা শহর, মাইজদি সহ সদর উপজেলায়। এসব জায়গায় বেড়েছে ত্রাণের জন্য হাহাকার। বাসিন্দা, আমার ঘরের ভিতরে 4 ফুট পানি আছে, আমরা এই পর্যন্ত কোনো ত্রাণ পাইতেছি না। আমার বাড়িতে 1 কোমর পানি, ঘরের পরিস্থিতি খারাপ, মহিলারা খুব কষ্ট করতেছে। কোনো ফান্ড সরকারিভাবে কোনো ফান্ড পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। মৌলভীবাজারে মনু, ধলাই সহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বন্যার পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে উপজেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী আছে। কালাসুর, গড়িমন্ডল আর এই সালাঙ্গা, আমরা এই 3টা গ্রামে একই অবস্থা। আমরা কোনো প্রাণ সামগ্রী আমরা পাই নাই। যে পানি আটকাই রয়েছে, তো আজ 8-10 দিনের বাদ লাগে বৃষ্টি হয়েছে, তোলা কি এই কষ্ট ভোগ করতাম আছি আমরা। অনেক কষ্ট করে রান্না বান্না করতেছি, ওর তো ঘরের ভিতরে পানি ঢুকতে গেছে, তো আমরা কি করবো। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। দর্শক, এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াস উদ্দিন রনি। রনি, জানাবেন বন্যার সর্বশেষ কি পরিস্থিতি আর ত্রাণ তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ আফসানা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে বন্যা পরিস্থিতি কোথাও কোথাও সামান্য পানি কমলেও কিন্তু নোয়াখালীর সদর উপজেলা যে মাইজদি, সেখানে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। গতকাল রাতে ভারী বৃষ্টিপাত ছিল সাথে জায়গায়। এছাড়া নোয়াখালীতে নতুন করে বন্যাপ্রবণ মানুষদের যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে এখানকার মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটছে নতুন করে, কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে জায়গা পাচ্ছে না। এখন পর্যন্ত নোয়াখালীতে 2,60,000-এর উপরে মানুষ সরকারি বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করছে। এছাড়া নোয়াখালীতে এখন পর্যন্ত যে ত্রাণ কার্যক্রম চলছে সরকারি এবং বেসরকারি ভাবে, সেখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো বারে বারেই অভিযোগ করছে যে তারা ত্রাণ সংকটে ভুগছে এবং তারা খাদ্য সামগ্রী সংকটে ভুগছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এখনো কিন্তু একেবারেই অপ্রতুল ত্রাণ যাচ্ছে। সেখানে যে প্রধান সমস্যা চিহ্নিত করা হচ্ছে সেটি হচ্ছে নৌকা এবং বোট নেই। যাতায়াতের সমস্যার কারণে কিন্তু নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো এখনো সম্ভব হচ্ছে না। তবে আমরা জেলা প্রশাসন সূত্রে যেটা জানতে পেরেছি, যে সহসাই একটি তালিকা করা হচ্ছে, সেই তালিকা ধরে জেলার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানোর জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করছে। আচ্ছা, এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
দেশের পূর্বাঞ্চলের 11 জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 31 জন হয়েছে। সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 58 লাখেরও বেশি মানুষ। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এই তথ্য জানিয়ে বলেন, বন্যার পানি নামতে শুরু করলেও 11 জেলার 12,27,554টি পরিবার এখনো পানিবন্দী। তিনি জানান, পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দুর্গত এলাকায় 4003টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে মোট 5,40,510 মানুষ এবং 39,531 গবাদি পশুর আশ্রয় হয়েছে। 11 জেলার বানভাসীর চিকিৎসা সেবা দিতে 619টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান তিনি। 12,27,554টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 58,22,774 জন। মৃতের সংখ্যা 31 জন। বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির স্বাভাবিক হতে সময় লাগবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, পদ্মা, যমুনা, গঙ্গা সহ প্রায় সব নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। স্থিতিশীল রয়েছে গোমতীর পানিও, তাই বন্যা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা নেই। রাজধানীর পানি ভবনে ব্রিফিংয়ে এসব কথা জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী। উত্তর পূর্বাঞ্চলীয় এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাসমূহের যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটি স্বাভাবিক হওয়ার দিকে যাত্রা করতে পারে। ইতিমধ্যেই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে সবগুলো পয়েন্টই, এবং সেই পানি আরও হ্রাস পেতে পারে এবং এই হ্রাস অন্তত আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে এবং এই সময়টাতে উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। একই সাথে দেখা গেছে যে আমাদের দেশের যে প্রধান নদী ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা এবং পদ্মা, এই নদীগুলোর পানি হ্রাস পাচ্ছে এবং এই নদীর পানি হ্রাসও অন্তত আগামী 2 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। বন্যা দুর্গতদের জন্য 7,57,000 টাকা সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিদিনই টিএসসিতে নানা শ্রেণী পেশার মানুষ সহায়তা করছে। সমন্বয়ক মেহেদি হাসান জানান, দুর্গত এলাকাগুলো চিহ্নিত করে বন্যা দুর্গতদের সহযোগিতা করছে তারা। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা টাকা সংগ্রহ করে জমা করছে। যে যে জায়গাগুলোতে অনেক বেশি পানি, দুর্গম এলাকা, যেখানে হচ্ছে মানুষ যেতে পারতেছে না, তো আমাদের হেলিকপ্টারের যুগেও আমাদের ত্রাণ কার্যক্রমটা চালু আছে। আজকে কদিন ধরে আমি কাজকর্ম করতেছি ছাত্র বাজানগুলোকে, যে দান দক্ষিণ আইতেছে, এটার জন্য আমার থেকে খুব আনন্দ লাগতেছে। প্রয়োজনীয় কাগজপত্র, কাপড় চোপড়, মেডিকেল জাতীয় কিছু নিয়ে আসছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা যতদূর পারি আমরা আজকে এখানে দিলাম 10 লক্ষ। জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির নিষিদ্ধে আওয়ামী লীগ সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে রাজনৈতিক কর্মসূচি পালনে আর বাধা নেই দলটির। আগামী সপ্তাহে নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করবে দলটি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। দীর্ঘদিন রাজনীতিতে কোণঠাসা হয়ে থাকা সংগঠন জামাতের নিবন্ধন বাতিল করে ক্ষমতা হারানোর 4 দিন আগে জামাত শিবিরের রাজনীতিও নিষিদ্ধ করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামাত নিষিদ্ধ করেছিল বলে মনে করে বর্তমান সরকার। সেজন্যই জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত, বিএনপি, জঙ্গিকে আখ্যায়িত করেছিল, ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। স্বৈরাচার সরকার ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতেই জামাত নিষিদ্ধ করে বলে মনে করেন উপদেষ্টা। আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করেছিল, এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। আগামী সপ্তাহে নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে রিভিউর আবেদনের কথা জানিয়েছে জামাতের আইনজীবী। রেজিস্ট্রেশন বাতিলের যে আপিল, এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে, এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে। এদিকে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভায় জামাতের আমির বলেন, ছাত্র আন্দোলনের ইস্যুকে পরিবর্তন করার জন্যই জামাত নিষিদ্ধ করা হয়েছিল। এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, ইস্যু ডাইভার্ট করা।
হয়তোবা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল স্রোতধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে। এসব কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই জানিয়ে তিনি বলেন, অপরাধের শাস্তি আইনি প্রক্রিয়ায় হবে। ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। এটা যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোনো সংশোধন হবে না। বিল্লাল হোসেন, OTV, ঢাকা। 111 বিরাজিতকরণের চেষ্টা এবং পরবর্তীতে গণতন্ত্রের বিপক্ষে গিয়ে গেল সরকারকে সহায়তা করেছে তাদেরকে দেখতে চায় না দেশবাসী, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচনের যৌক্তিক সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি জোর আহ্বান বিএনপি মহাসচিবের। রিপোর্ট করছেন জাহিদ রহমান। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলনে বন্যার কারণে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করে সে অর্থ সহায়তার সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব। সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। সুপরিকল্পিত চক্রান্ত চলছে বিএনপিকে নিয়ে। দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। 1-11 মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। কারণ বিএনপি গত 15 বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে। কিছু নতুন মানুষ সামনে আসছে, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকার যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া। এটা আমরা অবশ্যই মনে করি যে কিছু সময় লাগবে, সেটা আমরা বিশ্বাস করি, এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটাতে কোঅপারেট করতে চাই, সর্বক্ষেত্রে কোঅপারেট করছি। দাবি আদায়ের জন্য কর্মসূচি না দিয়ে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান নজরুল ইসলাম খান। বুঝতে হবে একটা জিনিস আর কি, যে কোনো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক বা এরকম সরকার জনগণের সব সমস্যার সমাধান করতে পারে না। এটা হলো রাজনৈতিক সরকারের দায়িত্ব, নির্বাচিত সরকারের দায়িত্ব। এদিকে রাজধানীর উত্তরখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জুবাইরের পরিবারের খোঁজ নেন উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। যারা এই হত্যার সাথে জড়িত, শেখ হাসিনা সহ যাদের মন্ত্রী এমপিরা, অবৈধ মন্ত্রী এমপিরা যারা নির্দেশদাতা, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে, সেটা আমরা সকলেই চাই। জাহিদ রহমান, RTV, ঢাকা। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। বেআইনি ও উদ্দেশ্যমূলক এবং অসত্য ও জালিয়াতিমূলক রায় সৃষ্টির অভিযোগে গেল রাতে শাহবাগ থানায় এই মামলা করেন আইনজীবী জাহিদুল ইসলাম শাহিন। এছাড়াও সাবেক 3 প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ডক্টর ইউনুস আলী আকন্দ। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। বিচারক হিসেবে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন এ মামলা করেন। আইনজীবী দাবি করেন, খায়রুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন, আর তখন থেকে দেশে গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকট শুরু হয়। তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার উনি বাতিল করেছেন। সেই বাতিলের রায় উনি যখন বিচারপতি ছিলেন একটা শর্ট অর্ডার দিয়েছেন। সেখানে বলছেন যে 11তম এবং দ্বাদশ যে আছে ইলেকশন হবে সামনে, সেই 2টা ইলেকশন এই সংশোধনের অধীনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তিনি তার বিচারপতি পদ থেকে অবসরে যাওয়ার পরে তিনি 16 মাস পরে রায় এসে সেই রায় পরিবর্তন করেছেন। সুতরাং এইটা দণ্ডবিধির 219 ধারা এবং 466 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। গত 26 আগস্ট নারায়ণগঞ্জ তার বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ। নোটিশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এদিকে সাবেক 3 প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাবেক 4 বিচারপতি সৈয়দ ইমান আলী, মির্জা হুসাইন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই মামলা করেন তিনি। 1926 সালের যে আইন কন্টেম্পট অফ কোর্ট, হাইকোর্ট যদি রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে আপিল সরাসরি আপিল করা যায়, কিন্তু আপিল বিভাগ সোমোটো রুল দিয়ে সেই আমার যে আপিল করার রাইট, সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট, সেই রাইটটাকেও খর্ব করেছে। অভিযোগে বলা হয়েছে 2020 সালের 27 সেপ্টেম্বর সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন এই 7 বিচারপতির আপিল বেঞ্চ ক্ষমতার অপব্যবহার করে শুনানির সুযোগ না দিয়ে ইউনুস আলী আকন্দকে 3 মাসের জন্য মামলা পরিচালনার উপর নিষেধাজ্ঞা দেয়। খান আলামিন, RTV, ঢাকা। প্রচলিত আইনে হত্যা ও গুমের ঘটনার বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করে টিআইবি। দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের কাছে 9টি ক্ষেত্রে 55টি সুপারিশ করেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে টিআইবির প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশের প্রচলিত আইনে দেশে ফিরিয়ে আনা সম্ভব। বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের সুনির্দিষ্ট তালিকা না করলে সুষ্ঠু বিচার হবে না। যারা বিদেশে আছেন ক্রিমিনাল অপরাধের অভিযোগে, সেটা আমাদের ক্ষেত্র না সুনির্দিষ্টভাবে, কাজে আমি সেখানে খুব একটা মন্তব্য করবো না। আমরা আমাদের ক্ষেত্রটা দুর্নীতি সংক্রান্ত যে অর্থ পাচার সংক্রান্ত বিষয়গুলো, তবে এই ক্ষেত্র ক্রিমিনাল অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনও আছে, বাংলাদেশের দেশীয় আইনও আছে। সেই অনুযায়ী যদি চীনে অপরাধী যার বিরুদ্ধে তদন্ত চলছে তাকে চিহ্নিত করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট দেশের সাথে যদি প্রত্যার্পণ চুক্তি থাকে তাহলে দেশে ফেরত আনা জবাব দিতে নিশ্চিত করা সম্ভব। ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, কানাডার হাই কমিশনার লিলি নিকোলস ও মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক বৈঠকে দূতরা দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। সাক্ষাতে দেশগুলোকে বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভারতের পশ্চিমবঙ্গ প্রসঙ্গ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কলকাতায় আন্দোলনকারীদের 12 ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি শেষ হলো। সকাল থেকেই জেলায় বন্ধ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে শুরু হয়। এদিকে আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির বিধান রেখে বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠানোর কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ অর্জন এবং পাচারের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও আওয়ামী লীগের 3 সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। 3 সাবেক সংসদ সদস্য হলেন চুয়াডাঙ্গা 1 আসনের সোলাইমান হক জোয়ারদার, দিনাজপুর 3 আসনের ইকবালুর রহিম ও মাগুরা 1 আসনের মোহাম্মদ সাইফুজ্জামান শেখর। দুদক জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে শেয়ার বাজার কেলেঙ্কারি, অবৈধ জুয়া ব্যবসা, সোনা চোরা কারবার ও কাঁকড়া ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ, ক্রিকেটে ম্যাচ ফিক্সিং এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্ত চেয়ে দুদকে অভিযোগ জমা দিয়েছে এক আইনজীবী। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অর্থ লুটপাট বিশ্বে নজিরবিহীন ঘটনা। এ কথা জানিয়ে দেশ ও আমানতকারীদের স্বার্থে এস আলমের কোনো জমি না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি জানান, সীমাহীন লুটপাটে প্রায় খালি হয়ে যাওয়া ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পাবেন, তবে কিছুটা সময় লাগতে পারে। সেলিম আলীকের রিপোর্টে বিস্তারিত।
দায়িত্ব নিয়েই ব্যাংকিং খাতের সংস্কারে পূর্ণ মনোযোগ দিয়েছেন নতুন গভর্নর ডক্টর আহসান এস মনসুর। এর মধ্যে অযাচিত লুটপাটে প্রায় শূন্য হয়ে যাওয়া 6টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন তিনি, বাড়িয়েছেন নীতি সুধার। গেল প্রায় এক দশকে দেশের ব্যাংক খাত লুটপাটের খলনায়ক হিসেবে সামনে এসেছে এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির কেলেঙ্কারি বিশ্বের জন্য শিক্ষা জানিয়ে এদের সম্পদ না কেনার পরামর্শ গভর্নরের। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই যেটুকু পাওয়া যায়। শেখ হাসিনা সরকারের মেয়াদে মন্দ ব্যাংকে পরিণত হওয়া ব্যাংকগুলোর আমানতকারীদের সংখ্যার কিছু নেই বলেও জানান তিনি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এই ব্যাংকগুলোকে আবার একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে, এবং সেটার মাধ্যমেই আমরা ডিপোজিটরদের টাকা এনশিওর করব। কিন্তু এই মুহূর্তে যদি সবাই তাদের টাকা তুলতে যান তাহলে কিন্তু একটা বিশাল ঝামেলা হয়ে যাবে। গভর্নর জানান, বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকার সব ধরনের চেষ্টা করছে। 6-8 মাসের মধ্যে যদি আমরা ইনফ্লেশনটাকে অন্তত পক্ষে 6-7% নামিয়ে আনতে পারি তাহলে আমরা ইন্টারেস্ট রেট আবার নামিয়ে আনতে পারবো। তো সেই লক্ষ্যে কাজ করছি, দেখা যাক। এই বন্যা হওয়াতে এটা একটু পিছিয়েও যেতে পারে 2-1 মাস। আমি এখনো আশাবাদী যে 6-7 মাসের মধ্যে হয়তো এখনো হতে পারে। কেন্দ্র ব্যাংকের রিজার্ভ বাড়াতে আর $1 বিক্রি করা হবে না উল্লেখ করে ডক্টর আহসান এস মনসুর জানান, ডলারের দাম স্থিতিশীল রাখতে প্রতিদিন প্রায় $70 মিলিয়ন বাজার থেকে কেনা হচ্ছে। আমাদের রিজার্ভ আর আমরা বিক্রি করছি না, ফলে কমার কোনো সম্ভাবনা নাই, বাড়ার সম্ভাবনা আছে। সেলিম মালিক, RTV, ঢাকা। দেশের মানুষ যাতে কম দামে তেল কিনতে পারে সে লক্ষ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দাম নির্ধারণের কথা ভাবছে সরকার। আসছে 1 সেপ্টেম্বর জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিকেলে কারণ বাজারে পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। জ্বালানি খাতের সব ক্রয় এখন থেকে উন্মুক্ত পদ্ধতিতে করা হবে বলেও জানান তিনি। গ্যাস সাপ্লাই বৃদ্ধি, কম দামে গ্যাস ইম্পোর্ট করা, কম দামে তেল ইম্পোর্ট করা, তারপরে হচ্ছে যে ওই যেটা বললাম যে পাইপলাইন দিয়ে ওটা ঠিক। আলটিমেট টেস্ট হচ্ছে আমাদের গ্রাহক যদি না পায় তাহলে কিন্তু আমাদের আওয়ার টাস্ক ইজ নট অ্যাকমপ্লিশড। তো এটা তো জনগণের টাকা, এটা তো আমরা তো একটা জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য এখানে আসছি। অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেছেন, সারের সরবরাহ কোনোভাবেই কমতে দেয়া হবে না, আর অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে মসুর ডাল গুরুত্বপূর্ণ, সেটাও কেনা হবে। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি সহ সার্বিক মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, তাদের কোনো রাজনৈতিক বা প্রশাসনিক এজেন্ডা নেই, তবে বাজার সিন্ডিকেট চক্রের বিষয়ে সরকার কোনো আপোষ করবে না। অত্যাবশ্যকীয় জিনিসগুলো ছিল সার আর মসুর ডাল, যেটা আপনার বলেছে অন্যগুলো, এগুলো আমরা অনুমোদন দিয়েছি। এগুলো আপনার শীঘ্রই, যত শীঘ্র সম্ভব এগুলো সার সকলে যদি আমরা অতি দ্রুত 3টা প্রপোজাল আমরা অনুমোদন করেছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন এখনো পুরোপুরিভাবে নেভেনি। কারখানার ভেতরে কোথাও কোথাও হঠাৎ জ্বলে উঠছে আগুন। গেল 3 দিন ধরে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ঘটনায় নিখোঁজদের খোঁজে বাইরে আহাজারি করছেন স্বজনরা। ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও কতজন নিখোঁজ রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। জেলা প্রশাসন থেকে জানা যায় নিখোঁজের সংখ্যা 60 থেকে 70 জন হতে পারে। এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ময়মনসিংহে দুর্নীতি দমন কমিশন দুদকের করা 6টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। সকালে ময়মনসিংহের বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক ফারহানা ইয়াসমিন তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।
2017 সালে ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের সরকারি পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে 6টি মামলা করেন। এনটিভি চেয়ারম্যানের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, এম এ হান্নান খান, মাসুদ তানভীর তান্না, মোখলেসুর রহমান সহ সিনিয়র আইনজীবীরা। এ সময় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভূমধ্যসাগরের পৃথক 3টি অভিযানে 30 বাংলাদেশি সহ 182 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভ্যাটিকান নিউজ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনি ও রোববার অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে পৃথক অভিযান পরিচালনা করে উদ্ধারকারী জাহাজ মারি ইয়োনিও। অভিবাসন প্রত্যাশীদের বহনকারী কাঠের নৌকাগুলো সাগরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসছিল। বিষয়টি নজরে আসে উদ্ধারকারী জাহাজ মারি ইয়োনিওর। বিষয়টি ইতালির কোস্টগার্ডকে অবহিত করে তারা পরে কোস্টগার্ড সদস্যরা এসে উদ্ধার করে তাদের। অভিবাসন প্রত্যাশীরা বেশিরভাগই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তবে রোববারের অভিযানে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 30 বাংলাদেশি, 26 জন সিরীয় ও 6 জন পাকিস্তানি নাগরিক। তাদের ইতালির সিসিলির পোতসালো বন্দরে নামানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে 170 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও প্রায় 2000 মানুষ। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন 2 লক্ষাধিক মানুষ। দেশটিতে 2 সপ্তাহ ধরে এই বন্যা পরিস্থিতি চলছে। মঙ্গলবার বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষে দেয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আসছে মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে চলমান বন্যা কয়েক হাজার হেক্টর জমির ফসলও ভাসিয়ে নিয়ে গেছে। আর এতে করে পশ্চিম আফ্রিকার দেশটিতে চলতি বছর খাদ্যের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। খেলার খবর। ফ্রান্সে আজ পর্দা উঠবে প্যারা অলিম্পিক গেমসের। প্যারিসে বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হবে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের 2 জন তীরন্দাজ। দীর্ঘ 16 বছর পর প্যারা অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সরাসরি সুযোগ পাওয়া ঝুমা আক্তার খেলবেন মেয়েদের কম্পাউন্ড এককে, যেখানে পদকের আশা করছে বাংলাদেশ। অপরদিকে আলামিন হোসেন খেলবেন ছেলেদের রিকার্ভ এককে। বৃহস্পতিবার র্যাঙ্কিং রাউন্ডে তীর ধনুক হাতে মাঠে নামবেন এই 2 অ্যাথলেট। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।